রাজার বাড়ি ভোজ লেগেছে মহাভোজ, তাই আনন্দেতে যাচ্ছে সবাই খেতে রাজভোগ। আহা খেতে রাজভোগ, আহা খেতে রাজভোগ। রাজার বাড়ি চলো রাজার বাড়ি, রাজার বাড়ি চলো রাজার বাড়ি, রাজার বাড়ি চলো রাজার বাড়ি। আনন্দেতে আহা মহা আনন্দেতে, রাজার বাড়ি চলো রাজার বাড়ি, রাজার বাড়ি চলো রাজার বাড়ি, রাজার বাড়ি চলো রাজার বাড়ি। কি চলে মোটা চলে চলে পুরোহিত, মন্ত্রী চলে ওঝা চলে চলে যে পণ্ডিত। আহা চলে যে পণ্ডিত, আহা চলে যে পণ্ডিত। রাজার বাড়ি চলো রাজার বাড়ি, রাজার বাড়ি চলো রাজার বাড়ি। বলে তো ভাইয়া অনেক দিন বাদে, অনেক দিন বাদে রাজার বাড়ি বোঝে ডাক এলাম। ঠিক বলিনি, সেই কবে রাজামশার মেয়ে হলো তখন ভোজ খেয়েছিলাম। আজ আমার সেই মেয়ের বিয়েতে। তারপর 10-12 বছর তো হবেই, কি বলো? প্রায় 12-15 বছরের কম না। রাজার পোষা বাঘ বলে কথা। দেখেছো দেখেছো কেমন সবাইকে প্রণাম জানাচ্ছে। প্রণাম জানাচ্ছে না কচু, এসব হলো ছলা কলা ছলচাতুরি। দাও না, দাও না একবার খাঁচার দরজাটা খুলে। তোমাকে আর জমিয়ে রাজার ভোজ খেতে হবে না, বরং ওই বেটারই হবে নরমাংস ভক্ষণ। চলো চলো চলো, এখান থেকে কাটি চলো। এই বলে রাজ শিক্ষা, বউয়ের ভাগ কিনা সবাইকে প্রণাম জানাচ্ছে। বাহ বাহ, চমৎকার। বড় লক্ষ্মী। হ্যাঁ, দুর্গে যাও বাবু। আগে একটিবার যদি আপনি এই খাঁচার দরজাটা খুলে দেন, কি? আপনার দুটি পায়ে পড়ি। একটিবার খাঁচার দরজাটা খুলে দিন। না, সে কি করে হয়? রাজার অতি শখের বাঘ তুমি। একটিবার খুলে দিন দরজাটা। আমি সোজা জঙ্গলে চলে যাব। এই খাঁচার মধ্যে বন্দি হয়ে আর কিছুদিন থাকলে আমি মরে যাব বামুন ঠাকুর, একেবারে মরে যাব। বেচারা, সত্যি তো এইভাবে বন্দি থাকা যায় না। একেবারে দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। যাও, হ্যাঁ, এইবার তুমি মুক্ত। জঙ্গলে গিয়ে মনের আনন্দে ঘর সংসার করো, গিয়ে যাও। আমি যাই। কি হলো? রাজার বাড়ি ছেড়ে যেতে মন খারাপ লাগছে। যাও 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 না, আমিও যাই। পাথরে কাটছে, কি করছো বলো তো? যাও, কি হলো? জঙ্গলে যাও। আমি জঙ্গলে যাব? তাহলে তোমায় খাবে কে?
পালাস কোথায় বামুন বেটা? তোর ধরবো এখনই ঠ্যাং দুটা, মাথার উপরে তুলে আড়াই প্যাচ মেরে মাটিতে আছড়ে তোকে দেব, তারপর সারাদিন নেচে তাদের দিন, তারপর সারাদিন নেচে তাদের দিন, দাঁড়িয়ে দাঁড়িয়ে তোকে খাবো। পালাস কোথায় বামুন বেটা? নকলে তারে একটু একটু করে চুষে চুষে সারাদিন খাবো। তৈরি হয়ে যা বামুন বেটা, তৈরি হয়ে যা বামুন বেটা। করে বলছি, সকলেই তো করে থাকে। তা কখনোই না। আমি তোমার ভালো করলাম আর তুমি আমার মন্দ করলে। চলো দেখি তিনজন সাক্ষীকে জিজ্ঞেস করি তারা কি বলে। তারা যদি খেতে বলে তাহলে খেয়েও। পাশাপাশি খাদ্য খাদক চলছে একই সাথে। চোখের ভুল ভুল দেখি আমি চোখে। মানুষ কিনা বাঘের সাথে চলছে একই পথে। ওরে বাবা, ও দুটিতে আছে দিক মানে পালায় গিয়ে লুকিয়ে পড়ি টুটু মাঠের কোণে। ওই তো আমার প্রথম সাক্ষী। বলবাই বাবা একটু দাঁড়াও, আমার কথা শোনো। আমি বড় বিপদে পড়েছি ভাই, তুমি পারো আমাকে বাঁচাতে। বাবা বাবা তুমি হলে কি আমার প্রথম সাক্ষী। প্রথম সাক্ষী? হ্যাঁ ভাই। হতে পারি সাক্ষী তোমার। কথা দূর থেকে বল, যদি কাছে গিয়ে বলতে কথা হবে না আমি রাজি। কেন? তোমার খাদ্য আমি যে ভাই, খাদক তুমি আমার। খাদ্য খাদক মিললে কি ফল, ওর বাকি নেই গো জানার। খাদ্য খাদক মিললে কি ফল? ওরে বাবা রে, ঘুরছো গেল ফদ্দ পোকার মতো। খেয়ে ফেলো ভাই। আমি যেমন খাই কচি ঘাস, খাই যে কচি পাতা, মাখিতে গায়ে শস্য দানা, উড়ে হেথা কোথা। যে যার খাদ্য মনের মতো জুটিয়ে নিয়ে খাবে, এটাই নিয়ম। এই নিয়মই চিরকাল চলে যাবে। এই নিয়মই চিরকাল চলে যাবে? যে যা খাদ্য খাবে? এ খুব অন্যায়, এ পাপ। এই বাঘ খাতায় বন্দি থাকতে থাকতে মরে যেত, আমি একে বাঁচালাম, তুমি বলছো এ আমায় খেয়ে ফেলবে? উপকারের কোনো মূল্য নেই, আমি আর ভালো করলাম, উল্টে এ আমার মন্দ করবে। উপকারের মূল্য? আমরা মানুষের সেবা করেছি যে কত, সারা জীবন ধরে। উপকারের মূল্য পেতে আমাদেরও ইচ্ছে করে। দুধ দিই আমরা, তো সে জমি কত, জানি যে তেলের খানি। মাঠে মই দেই, বোঝা বই কত, মাঠের ফসল ঘরে আনি। মাথা টানে মোর পারেনি কখনো এর ফলে দুধ দিতে। নিয়েছে নিংড়ে সব দুধ মোর, বেঁচেছে বাজারেতে। বয়স মারল, দুধ কমে এলো, ক্ষমতাও গেল কমে। মনে বলল পালবো একে, দিল ঘর থেকে দূর করে। গরু কি বলছে শুনছিস?
এমনটাই কাজের মূল্য পেয়ে এসেছি। ভালো কাজের ফল মন্দ, এটাই বুঝেছি। তাহলে খেয়ে ফেলি। দেরি না করে ভায়া বড় ঘাড়ে ঝকিয়ে প্রথমে মাথাটাকে খাও তুমি কিনে। শুধু একজন বললে তো হবে না, আরো দুজন সাক্ষীকে জিজ্ঞেস করো। ওই যে একটা গাছ, হ্যাঁ ওই গাছই হলো আমার দ্বিতীয় সাক্ষী। হ্যাঁ, আচ্ছা চলো। গাছ ভাই বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি, একটা মীমাংসা করে দাও তো। হ্যাঁ হ্যাঁ, করে দাও তো, একটা মীমাংসা করে দাও তো। আমার বড্ড খিদে পেয়েছে, আমি কি একে খাবো? খিদে পেলে খেয়ে ফেলো, করো কেন ভাবনা? খালি ঘোরাঘুরি না। খিদে পেলে খেয়ে ফেলো। এই বাঘ খাঁচায় বন্দি ছিল, আমায় ডেকে বললো যে ও কিছুদিন খাঁচায় থাকলে মরে যাবে, তাই ওর কথা শুনে ওকে বাঁচালাম। খাঁচা থেকে বেরিয়ে বলছে আমায় খাবে, আর তুমিও বলছো খেতে। সব প্রাণীরই পেটে খিদে, তাই মাথায় আছে বুদ্ধি। পেটের জ্বালা মেটাতে সবাই আটে নানান ফন্দি। যেভাবে মাছরাঙাতে মাছ ধরে খায়, সাপে গেলে পাখির ছানা, বাঘ চাইছে মানুষ খেতে, কারণ মানুষ হলো বাঘের খানা। কি মানুষ হলো বাঘের খানা? মানুষ হলো বাঘের খানা? আর একজনকে জিজ্ঞেস করো, সে যদি শুধু নাচে তাতে पंजाब रोटी कोल्हापुरी पंजाब रोटी कोल्हापुरी हाते নিয়েছি কটা সুগন্ধি ফুল তুলি সুগন্ধি ফুল তুলি মাছ মাংস মিঠাই পোলাও আরেক তরি তরকারি মাছ মাংস মিঠাই পোলাও আরেক তরি তরকারি এমন খাবো ফিরবো বাড়ি দিয়ে আমার পুরি আরে দিয়ে আমার পুরি আমার মন বলছে মিষ্টি দইটাই রাখবে রাজার মান আমার মন বলছে মিষ্টি দইটাই রাখবে রাজার মান আর শেষ পাতেতে হাতে দেবে জোড়া মিষ্টি পান আহা জোড়া মিষ্টি পান বাঘ বাঘ খাঁচার ভিতরে ছিল, আর আমি ব্রাহ্মণ এই পথ দিয়ে যাচ্ছিলাম। দাঁড়াও 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 অত তাড়াতাড়ি করো না আগে ওইটুকু পেশ করে বুঝেন কি বললে কি বললে বাঘ আপনার বাউন ছিল পথটা খাঁচার ভিতর দিয়ে যাচ্ছিল আমি আমি খাঁচার ভেতর ছিলাম আর বামুন পথ দিয়ে যাচ্ছিল। আরে রসো 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 বাউন খাঁচার ভিতর ছিল আর বাঘ পথ দিয়ে যাচ্ছিল তাই তো তোর মাথায় কি গোবর পড়া নাকি? এ তো ভারী গোলমালের কথা হলো দেখি আমি কিছুই বুঝতে পারছি না বাঘ বাউনের ভেতর ছিল আর খাঁচা পথ দিয়ে যাচ্ছে এমন বোকা তো আমি আর কখনো দেখিনি। দাঁড়া আগে ভালো করে বুঝে নে, আমি ছিলাম খাঁচার ভিতরে আর বামুন পথ দিয়ে যাচ্ছিল। না অত শক্ত কথা আমি বুঝতে পারবো না আমি বুদ্ধ কথা, তোকে এ কথা বুঝতেই হবে। দেখ, দেখ, আমি এই খাঁচার ভেতরে ছিলাম। দেখ দেখ এমনি করে
বুঝতে আমার এত সময় গেল, সত্যি সত্যি মাথায় আমার কিচ্ছু নেই, শুধু গোবর। এখন এখন শিগগিরি যাও, এখনো রাজবাড়ির খাওয়া দাওয়া পুরোয়নি। যাও যাও, তাড়াতাড়ি যাও। আর বাঘ বাবাজি, তুমি খাঁচার মধ্যেই থাকো। আমি খাঁচার মধ্যে থাকবো? কি ভুল করেছি আমি কেন ওকে চিনিয়ে থাকি? জানুয়ারি উড়িষ্যার রাজধানী কটকে তার জন্ম। 5 বছর বয়সে দ্য প্রোটেস্ট্যান্ট ইউরোপিয়ান স্কুলে লেখাপড়া শুরু। বাঙালিদের মাতৃভাষা বাংলায় লেখাপড়া বাধ্যতামূলক আইন পাশ হওয়ায় 12 বছর বয়সে আসতে হলো র্যাভেনশা কলেজের স্কুলে। এখানে প্রধান শিক্ষক শ্রী বেণী মাধব দাসের কাছে সুভাষ দীক্ষা পেলেন জাতীয়তাবাদের। তোমরা সর্বদা মনে রাখবে, তোমরা ভারতবাসী, পড়াশোনার পাশাপাশি তোমাদের দেশকে ভালোবাসতে হবে। তুমি বহুত কিছু করার জন্য এসেছো সুভাষ, তোমার এই সিদ্ধান্তে আমি গর্বিত। কাল তোমাদের সকলের সঙ্গে আমি ওই উপবাস ব্রত রাখবো। থাক সুভাষ। You got the fourth trending ICS. A bright future is waiting for you. ধন্যবাদ, কিন্তু ব্রিটিশের চাকরি আমি করবো না বলেই। But why, Mr. Boss? আইসিএস পরীক্ষা দিয়েছিলাম নিজেকে শিক্ষিত করার জন্য, ব্রিটিশ সাম্রাজ্যের তথাকথিত আমলাতান্ত্রিকতার বংশ। কিন্তু আপনার এই সিদ্ধান্ত চাঞ্চল্য সৃষ্টি করবে, এরপর কি করবেন বলে মনে করছেন আপনি? আমার দেশকে স্বাধীন করার লক্ষ্যে কাজ করব। ব্রাভো ব্রাভো। মোহনদাস গান্ধীর সাথে আমার মতবিরোধের ফলে কংগ্রেস দল হয়তো ভেঙে যেতে পারে। আমি কংগ্রেস থেকে পদত্যাগ করছি এবং সেই সঙ্গে ঘোষণা করছি আমার নতুন দল ফরওয়ার্ড ব্লক। আর কোনো আবেদন নিবেদন নয়, আজ এই মুহূর্ত থেকে আমরা ঘোষণা করছি, ব্রিটিশরা ভারত ছাড়ো। তোমরা যদি ভারত ত্যাগ না করো, তাহলে ভারতবাসীরা লড়াই করে নিজেদের অধিকার ছিনিয়ে নেবে। সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য আপনার গ্রেপ্তার করা হলো। আপনি এখন নিজের গৃহে আমাদের অধীনে বন্দী থাকবেন। আমাকে গৃহবন্দী হয়ে থাকলে কোনোভাবেই চলবে না। এ দেশ থেকে আমি কোনো সাহায্যই পাবো না। আমাকে যে করেই হোক এই দেশের বাইরে যেতে হবে। আমাকে দেশকে স্বাধীন করার জন্য বিদেশিদের সাহায্য নিতেই হবে। 1941 সালে জানুয়ারি কনকনে শীতের মধ্যরাত্রে ঘন কালো গাড়িতে চেপে আপাদমস্তক ছদ্মবেশে ব্রিটিশ পুলিশের চোখ বেরিয়ে এলগুঞ্জনের বাড়ি থেকে বেরিয়ে গেলেন সুভাষ। ইতিহাসের যে ঘটনা দ্য হিস্টোরিক্যাল গ্রেট এস্কেপ বা ঐতিহাসিক মহাবিস্মরণ রূপে পরিচিত। এর ভিতর থেকে ডেমনস্ট্রেশন হয়ে পেশোয়ার, সোভিয়েত ইউনিয়ন, ইতালি, জার্মানি, জাপান, আজাদ হিন্দ বাহিনী সর্বাধিনায়ক রূপে শুরু হলো নেতাজির জীবনের নতুন অধ্যায়। I demand of you blood. It is blood alone that can avenge the blood that the enemy has spilled. It is blood alone that can pay the price of freedom. সুভাষের ডাকে সারা দিয়ে জাতি ধর্ম নির্বিশেষে দেশ বিদেশের মানুষ এই মহান উদ্দেশ্যে যথাসাধ্য দান করতে লাগলেন। আপনি আমার এই গয়নাগুলো নিন, এতে আমার সারা জীবনের সম্পদ রয়েছে। আমি আমার সমস্ত সম্পত্তি দান করে আইনে যোগদান করছি। প্রবল শক্তিশালী ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে শুরু হলো সম্মুখ সমর। দিল্লি চলো, চলো দিল্লি, জয় হিন্দ। ব্রিটিশ বাহিনীকে পরাজিত করে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ অধিকার করল ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। নেতাজি নতুন নাম দিলেন শহীদ ও স্বরাজ দ্বীপ।
জার্মানি, ইতালি, জাপান, ক্রোয়েশিয়া, চীন, মিয়ানমার, মাঞ্চুকুরু, ফিলিপাইন্সের মতো একগুচ্ছ প্রভাবশালী শক্তিধর রাষ্ট্র নেতাজির নেতৃত্বাধীন আজাদ হিন্দ সরকারকে প্রদান করে আন্তর্জাতিক স্বীকৃতি। নভেম্বর 1943 পূর্ব এশিয়ার তথাকথিত বৃহত্তর সম্মেলনে আনুষ্ঠানিক পর্যবেক্ষক হিসেবে যোগদানের স্বীকৃতি ও সম্মান অর্জন করে আজাদ হিন্দ সরকার। সফল হয়েছে দেশ নায়কের স্বাধীন দেশের স্বপ্ন। The answer is, my friend, is blowing in the wind. The answer is blowing in the wind. মহাবিদ্রোহীর অনুক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যাবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধনিবে না, অত্যাচারী খড়গ কৃপান ভীম রণভূমে রমিবে না। বিদ্রোহীর অনুক্লান্ত আমি সেই দিন হব শান্ত। আজকের দিনে যে সমস্ত ছেলেমেয়েরা এসছেন, শিক্ষক শিক্ষিকারা এসছেন, তাদেরকে সাইবার ক্রাইম সম্বন্ধে একটু সচেতন করা দরকার। তার একটা বিশেষ উদাহরণ, আমার পরিচিত অনেক লোক সাইবার ক্রাইমের দ্বারা প্রতারিত, এবং আমার মাস্টারমশাই, আমি যার কাছে হায়ার সেকেন্ডারিতে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স পড়তাম, এবং বলতে দ্বিধা নেই, অর্থনৈতিকভাবে আমরা খুবই পিছিয়ে ছিলাম, কোনোদিন আমাদের কাছ থেকে 10 পয়সাও নেয়নি। আমি বলেছিলাম, স্যার আমার মায়না দিতে 1 মাস দেরি হবে, 2 মাসের মায়না একবারে দেবো। আমাকে বললেন, তুই যদি মায়না নিয়ে আসিস আমার কাছে আর পড়তে আসবি না। সেই মাস্টারমশাইয়ের ছেলেটি আমার অত্যন্ত স্নেহের, সেও চলে গেছে। রিটায়ারমেন্টের সর্বস্ব সম্বল একটা পেশেন্টকে দেখতে গিয়ে তার প্রায় 8,40,000 টাকার মতো চলে গেছে তার অ্যাকাউন্ট থেকে। তার দুঃখের জীবন। এ ধরনের বহু মানুষ প্রতারিত হচ্ছে। এর মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের রওড়া থানার ভারপ্রাপ্ত আইসি, যার বুদ্ধিতে, যার পরামর্শে আজকের এই অনুষ্ঠান হচ্ছে, মাননীয় ঋগ্বেদ সাহা মহাশয়, মাননীয় দেবাংশু ভৌমিক মহাশয় উপস্থিত রয়েছেন, এবং এসআই রয়েছেন অয়ন শর্মা, এসআই অয়ন শর্মা রয়েছেন, এবং এসআই সায়নদীপ্ত মণ্ডল রয়েছেন, আর রয়েছেন আমাদের স্টাফরা রয়েছেন, সাইবার ক্রাইমের স্টাফরা রয়েছেন। ওনারা আপনাদের যে ধরনের জিনিস দেখাবেন, তোমাদের যারা ছোটো ছোটো শিশু আছো তোমাদের শিক্ষা নেওয়ার বিষয় আছে, এবং অনেক স্কুলের মাস্টারমশাইরা আছেন, দিদিমণিরা আছেন, আপনারাও দেখবেন, এবং বাড়িতে যারা শিখে যাবেন, যারা দেখবেন, পরিচিত লোকেদের এই বিষয়ে সচেতন করবেন। যেটা অগ্রসর সমাজ কল্যাণ কেন্দ্র আয়োজন করেছে, এই সংস্থার সঙ্গে যুক্ত সকল ব্যক্তিবর্গকে আমার আন্তরিক শ্রদ্ধা নমস্কার জানাই। আমরা আজকে আপনাদের এরকম একটা প্রাণবন্ত অনুষ্ঠান মঞ্চে আমাদের সাইবারের মতো একটা নিরস বিষয় নিয়ে এসেছি। আমাদেরকে আসতে হলো, প্রেক্ষাপট কি আছে আমার পূর্ববর্তী বক্তা বলছিলেন। তো আমরা এখন আছি রহড়া স্টেডিয়ামে, আমাদের প্রত্যেকের হাতেই একটা করে স্মার্ট ডিভাইস, একটা করে স্মার্ট মোবাইল ফোন আছে। স্টুডেন্টদের হয়তো নেই, পেরেন্টস বা টিচার্স বা অন্যান্য যারা শুনছেন বা মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, প্রত্যেকেই একটা করে আমরা স্মার্ট ডিভাইস এখনকার দিনে ব্যবহার করছি। সেই ডিভাইস দিয়ে যেমন আমি ফোনে কল করছি, হোয়াটসঅ্যাপ করছি, তার সঙ্গে সঙ্গে অন্যান্য সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন ফিনান্সিয়াল অ্যাপস আছে, যেগুলো ব্যবহার করে আমি আমার প্রত্যেক দিনকার যে কাজ আছে সেগুলো আমরা সম্পন্ন করছি। আমার কাছে স্মার্ট ডিভাইস আছে, আমি একজন শিক্ষিত সচেতন ব্যক্তি, আমি খুব বেশি কিছু করি না, আমি নিজের মধ্যে থাকি। তো আমি কি এই ডিভাইসের দ্বারা কোনোভাবে বিপদে পড়তে পারি? বা আমি পুলিশ ডিপার্টমেন্টে আছি, আমার কথাই বলি, আমি কি পড়তে পারি কোনো বিপদে? কেউ একজন অ্যাডভোকেট আছেন, কেউ একজন ডাক্তার আছেন, কেউ একজন টিচার আছেন, কোনো সাধারণ গৃহবধূ আছে, কোনো বয়স্ক অবসরপ্রাপ্ত ব্যক্তি আছে, কোনো স্কুল পড়ুয়া ছাত্র বা ছাত্রী আছে। এই ডিভাইস যে ব্যবহার করে, যদি সচেতনভাবে না করে
তাহলে প্রত্যেকেই আমরা কিন্তু সাইবার হামলার শিকার হতে পারি। হোয়াটসঅ্যাপে বা আপনার ইনস্টাগ্রাম বা আপনার টেলিগ্রাম যদি ইউজ করেন, সেখানে দেখবেন আননোন নাম্বার থেকে কিছু মেসেজ আসতে পারে, যেখানে মেসেজে লেখা থাকবে ঘরে বসে প্রতিদিন 2 থেকে 3 হাজার টাকা ইনকাম করুন। ঠিক আছে, এবং তারা কি কি ধরনের টাস্ক দেয়, যে ধরনের টাস্ক দেবে সেগুলো হলো ওরা আপনাকে একটা লিঙ্ক দিয়ে দেবে, ইউটিউব লিঙ্ক দিয়ে দেবে, বলবে আপনি ভিডিওটা শেয়ার করুন, করে স্ক্রিনশট তুলে আমাদেরকে পাঠান, তো আপনাকে আমরা 100 টাকা 200 টাকা রিফান্ড করব। তো এইভাবে ওরা প্রথমে আপনার কাছে এই টাস্কগুলো করিয়ে আপনাকে টাকা কিছু কিছু ওরা আপনাকে রিটার্ন করবে, এবং তখন আপনি কি ভাববেন যে এটা জেনুইন আছে, তো আমি যদি আরো টাস্ক করি আমাকে টাকা আরো মানে রিফান্ড দেবে। তারপর ওরা কি করবে, আপনাকে আস্তে আস্তে অ্যামাউন্টটা বাড়াতে থাকবে, এবং অ্যামাউন্টটা এবং সেকেন্ড স্টেপ যেটা করবে, বলবে আপনি যদি বেশি রিটার্ন পেতে চান তাহলে আমাদের একটা টেলিগ্রাম গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ওই গ্রুপে জয়েন করুন। সেখানে আমরা একটা লিঙ্ক আপনাকে প্রোভাইড করব, সেই লিঙ্কে আপনি ক্লিক করে আপনি সেখানে আপনার টাকা ইনভেস্ট করতে পারবেন। দেন দেখবেন ওরা আপনাকে সেই গ্রুপে জয়েন করাবে, জয়েন করানোর পর আপনাকে একটা লিঙ্ক প্রোভাইড করবে, সেখানে আপনি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন। লগ ইন করার পর আপনি যে টাকাটা ইনভেস্ট করছেন সেই টাকাটা আপনার ডিসপ্লেতে শো হবে, কিন্তু অ্যাকচুয়ালি সেই টাকাটা অন্য কোনো অ্যাকাউন্টে গিয়ে সেটা ওরা ক্যাশ উইথড্র করে দেবে, কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার টাকাটা ওখানে শো করছে, এবং সেটা প্রতিদিন কিছু না কিছু বাড়ছে, কোনোদিন 2% 3% বাড়তে থাকছে। কিন্তু আপনি যখন টাকাটা উইথড্র করতে চাইবেন তখন দেখবেন টাকাটা আর উইথড্র করতে পারছেন না। এইভাবে আপনার ইনভেস্টমেন্ট ফ্রড হতে পারে। প্রথমেই ইনভেস্টমেন্ট ফ্রড আপনাদের মনে হতে পারে এটা কেমন ধরনের, যে টোটাল সাইবার দুনিয়ায় আমরা যত ধরনের ক্রাইম হয় 2 ভাগে ভাগ করে নিই। কিছু ক্রাইম হয় যেগুলোর সঙ্গে আমাদের টাকা পয়সার লেনদেন যুক্ত আছে, আর এক ধরনের ক্রাইম হয় যেটাকে আমরা বলি টাকা পয়সা যুক্ত নেই, নন ফিনান্সিয়াল টাইপের ক্রাইম। যারা বিশেষত এমনি সোশ্যাল মিডিয়ায় শখ করে ফেসবুক, ইনস্টাগ্রাম বা এই ধরনের সোশ্যাল মিডিয়াগুলো ব্যবহার করেন, আপনাদের জন্য কি বিপদ আছে? আর যারা টাকা পয়সা সংক্রান্ত আয় করবেন কিভাবে বা অন্য যে কাজ হচ্ছে, লোন নিতে হবে, তাদের সঙ্গে কি ধরনের ঘটনাগুলো ঘটে। তো আমি প্রথমে আপনাদেরকে বলবো, যারা বিশেষত মহিলা আছেন এবং ছাত্রছাত্রীরা আছে, ইনস্টাগ্রাম এবং ফেসবুকে এখনকার সময়ে মহিলাদের এবং ছাত্রছাত্রীদের অনেক ইনভলভমেন্ট আছে, এবং যে ইনভলভমেন্টটা নিয়ে বেশি থাকে সেটা হচ্ছে আপলোডিং অফ ভিডিওস অ্যান্ড ফটোজ, যাকে আমরা ছোট কথায় বলি রিল। বিভিন্ন ধরনের মজাদার মানে ঘটনা বা বিভিন্নভাবে অ্যাক্টিং করে নানা ধরনের রং বেরঙের আমরা যা যা আমাদের ভাবনায় আসে আমরা করে সেটাকে আপলোড করি। তার সঙ্গে সঙ্গে এমনি ব্যক্তিগত মুহূর্তের বিভিন্ন ছবি আমরা আপলোড করি। আমরা চেষ্টা করি যে আমার একটা স্বতন্ত্র পরিচয় সোশ্যাল মিডিয়ায় থাকুক, এটা আমাদের একটা চেষ্টা থাকে, অর্থাৎ খ্যাতি অর্জন বা সুখ্যাতি অর্জনের একটা চেষ্টা আমাদের থাকে। এবার এই খ্যাতি বা সুখ্যাতি যখন আমরা অর্জন করতে যাচ্ছি, আমার যদি সুরক্ষা স্টেপস না জানা থাকে, কি কি বিড়ম্বনা আসে এবং সেখান থেকে কি কি ঘটতে পারে। প্রথম কথা বলি, যদি ফেসবুক আর ইনস্টার কথা বলি, আমরা আমাদের কাছে যে ধরনের অভিযোগগুলো আসে দুটো মেনলি, একটা হলো আমার অ্যাকাউন্টটি হ্যাক হয়ে গেছে, এটা এক ধরনের অভিযোগ, এই হ্যাক শব্দের সঙ্গে আপনারা খুব পরিচিত। 2 নম্বর যেটা আসে, আমার নামে বা আমার ছবি ব্যবহার করে একটা ফেক অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে। এই দুটো সমস্যা কিন্তু আমরা নন ফিনান্সিয়াল সাইবার ক্রাইমের ক্ষেত্রে পেয়ে থাকি। প্রথম কথা হচ্ছে, যদি আপনার ছবি বা আপনার ভিডিও কোনোভাবে কেউ মর্ফ করে, কি কি কাজে লাগাতে পারে, তাতে আপনার কি বিড়ম্বনা তৈরি হতে পারে। মহিলাদের ক্ষেত্রে যদি এইরকম ধরনের কোনো ভিডিও বা ছবি যেটা এডিট করে হয়তো কোনো মহিলার মুখটা বসানো হলো, অন্য কোনো মহিলার বডি, এবং অনেক সময় সেটা নুড পিকচার বা ভিডিওস থাকে, এবার সেটা যখনই ওই সুখ্যাতির
আয়োজনে এরকম একটা জিনিস পোস্ট হয়ে গেল, তার জন্য কতটা বিড়ম্বনা অস্বস্তির হতে পারে। লোক সমাজে প্রথমত তিনি কাকে বলতে যাবেন যে আমার এটা এডিটেড ছবি, লোক ধরবে যে উনি হয়তো কোনোভাবে এই ছবি দিয়েছেন। এরকম একটা সমস্যা কিন্তু হচ্ছে, এবং এই সমস্যা অনেকে ডিপ্রেশনে চলে যান, মানে ভীষণ রকমের অবসাদগ্রস্ত হয়ে যান যে তার এমনভাবে ছবি ভাইরাল হয়ে গেছে বা ছড়িয়ে পড়েছে যাতে তিনি সমাজে বেরোতে পারছেন না। সেই প্রোফাইল থেকে তার যে পরিচিত লোকজন আছে তাদের কাছে রিকোয়েস্ট পাঠানো হয় যে আমি খুব বিপদে আছি, এই মুহূর্তে আমার কাছে নগদ টাকা নেই, তোমার কাছে কি গুগল পে আছে বা তুমি কি ফোনপে ব্যবহার করো, আমাকে কিছু টাকা পাঠাতে পারবে। পরিচিত লোককে যখন পাঠানো হচ্ছে, সেই পরিচিত লোকটা হয়তো ভাবলো যে স্যার তো কোনোদিনই চাননি আমাদেরকে হেল্প, আজকে উনি আমাদের কাছে অ্যাপ্রোচ করছে, তাহলে কিছু টাকা পাঠাই। পরে দেখা গেল যে স্যার বহাল তবিয়াতে আছেন, তিনি কোনো সমস্যায় পড়েননি, তার টাকারও দরকার নেই, কিন্তু মাঝখান থেকে ফ্রডস্টার ওই টাকা নিয়ে বেরিয়ে গেল। এই ধরনের ক্রাইমগুলো হচ্ছে, এগুলো হচ্ছে নন ফিনান্সিয়াল টাইপের ফ্রড। আবার ছাত্রছাত্রীদের, মানে বিশেষত ছাত্রীদের ক্ষেত্রে, ছাত্রদের ক্ষেত্রে হচ্ছে প্রাইভেসি নষ্ট হয়ে যাচ্ছে। অনেক ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট আছে, অ্যাক্টিভিটি আছে, সেই অ্যাক্টিভিটি করতে গিয়ে তাদের নিজেদের মধ্যে একটা সম্পর্ক গড়ে উঠছে, অন্তরঙ্গ সম্পর্ক, এবং সেই সম্পর্ক থেকে অনেক সময় এত একটা কোনো রকমভাবে আবেগপূর্ণ পরিস্থিতির মধ্য দিয়ে নিজের প্রাইভেট ফটো, প্রাইভেট ভিডিও শেয়ার করে ফেলছে। কুফল তো আছেই, মানে মানসিক একটা স্ট্রেস তো চলেই আসে। তো এইগুলো আপনাদেরকে ভালো করে শুনতে বলবো, যাতে আমরা সুরাহা পেতে পারি। কোথায় আপনারা অভিযোগ করবেন, কিভাবে করবেন, কতক্ষণের মধ্যে করবেন, এগুলো আছে। ওটা জানারও ওদের টেকনিক আছে, যা ফলে আমরা ওদের ফাঁদে পড়ে যাই। তো এখানে এই লোকগুলো বাদ দিয়ে কি অন্যরা পড়ে না? এখানে অন্য লোকও পড়ে, সাধারণ মহিলা, সাধারণ গৃহবধূ। ওয়ার্ক ফ্রম হোমের একটা বিজ্ঞাপন দেখলেন ফেসবুকে, আরে সেই তো বসেই আছি, সময় কাটে না, সোশ্যাল মিডিয়া ঘাঁটি, তো ওয়ার্ক ফ্রম হোম একটা ইনকামের উপায় বলছে, এটা করি। বা অন্য কোনো ধরনের অনলাইন জবের অফার আছে, সেখানে যাচ্ছে। অনেকে হঠাৎ করে টাকা পয়সা দরকার পড়েছে, কোনো একটা সাডেন ইস্যু সামনে এসে গেছে, টাকার দরকার আছে, তো অনলাইনে দেখতে পাচ্ছে, বা আমাদের পাড়াঘাটের রাস্তাতেও দেখা যায় ইলেকট্রিক পোলগুলোতে মেনলি মারা থাকে যে সহজেই লোন, সহজ কিস্তিতে লোন, এই নম্বরে যোগাযোগ করুন। অর্থাৎ লোন নিয়েও প্রতারণা হতে পারে। ব্যবসায়ীরা যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কি হতে পারে, কোনো প্রোডাক্ট হয়তো ব্যবসা করেন তিনি, সেই প্রোডাক্ট পাইকারি হিসেবে দেওয়ার জন্য একটা ভালো অফার আছে। আচ্ছা, ডিসেম্বর মাস চলছে, অনেকের ছুটি ছাটা আছে, বাচ্চাদের পরীক্ষা হয়ে গেছে, বেড়াতে যাবেন, প্ল্যান করছেন পুজোর সময় থেকে বা পুজোর আগে থেকে প্ল্যান করছেন যে একটু বেড়াতে যাবেন। অনলাইনে হোটেল খুঁজছেন, পেয়ে গেলেন পুলিন পুরী বা ওই ধরনের কি সব নাম টাম আছে, নাম করা হোটেলের। ফোন নাম্বার আছে দেওয়া, ফোনে হ্যালো বললেন, তো যিনি যেতে ইচ্ছুক তিনি বললেন আপনাদের হোটেলের কি ভেতরের ইনফ্রাস্ট্রাকচার বা আমাকে কি কি আপনি ফ্যাসিলিটিস প্রোভাইড করবেন দেখান। তিনি ভালো করে ভিডিও, আদার যা যা আছে, যেটা আপনার হয়তো আপনার রিকোয়ার্ড মাত্রার থেকেও বেশি দিচ্ছে, এবং একটা অফার দিচ্ছে, এত ছাড়। আপনি আমাদের প্রথম ফোন করলেন, আপনার জন্য 30% ছাড় আছে, 40% ছাড় আছে। তো আমরা এই ছাড় বা টোপগুলোতে খুব আক্রান্ত বা আসক্ত হয়ে যায়। তিনি বললেন অ্যাডভান্স পাঠান, আমি দিয়ে দিলাম অনলাইনে পে। পরে দেখলেন যে আপনার বুকিংয়ের অন্যান্য কাগজ আসছে না, দুশ্চিন্তায় পড়লেন। তো এই ধরনের ক্রাইম ক্রমশ সোশ্যাল মিডিয়া ব্যবহার করে হচ্ছে। ফার্স্ট হচ্ছে আপনার একটা আননোন নাম্বার থেকে কোনো পুলিশ বা কোনো সেন্ট্রাল এজেন্সি, ল এনফোর্সমেন্ট এজেন্সির নাম করে আপনার কাছে ফোন আসবে, এবং তারা বলবে যে আপনার নামে এই দিল্লিতে বা মুম্বাইয়ে আপনার নামের সিম ব্যবহার করে কোনো একটা ক্রাইম হয়ে গেছে, তো আপনার নামে কেস রেজিস্টার করা হবে। তো আপনি যদি সেটা সেটেলমেন্ট করতে চান আমাদেরকে ইমিডিয়েট পেমেন্ট করুন, এবং তাহলে কেসটা রেজিস্টার হবে না, এবং
আপনাকেও অ্যারেস্ট করা হবে না। তো তারা কি করবে, তারপর পুলিশের ইউনিফর্ম পরেই তারা এই ধরনের বিভিন্ন এজেন্সির লোগো তারা ইউজ করে। এরকম মাল্টিপল এগুলো স্কাইপের সমস্ত অ্যাকাউন্ট আছে, এগুলো বিভিন্ন স্টেটের ল এনফোর্সমেন্ট এজেন্সির লোগো ইউজ করে তারা এই ধরনের ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, করে এই ধরনের অ্যাকাউন্ট থেকেই আপনাকে ভিডিও কল করবে। এই ধরনের ফেক পুলিশ ইউনিফর্ম পরে আপনাকে ভিডিও কল করবে এবং আপনাকে বলবে যে আপনি ভিডিও কলের মধ্যেই সবসময় আপনাকে থাকতে হবে, আপনি ভিডিও কলটা কাটতে পারবেন না, আপনাকে ডিজিটালি অ্যারেস্ট করা হলো, এই ধরনের বক্তব্য সে করবে। এবং এরকম ঘটনাও ঘটেছে যে ভিডিও কল করতে করতে ব্যাংকে গিয়ে সে এনইএফটি টাকা পেমেন্ট করছে এবং ভিডিও কলে এই ধরনের ফ্রডস্টাররা পুলিশের ইউনিফর্ম পরে ভিডিও কলে আছে। রিসেন্টলি আমাদের কাছে প্রচুর কমপ্লেন আছে এবং হাইয়েস্ট যে অ্যামাউন্ট আছে সেই ব্যক্তি 5.5 কোটি টাকা দিয়েছেন, তার 5.5 কোটি টাকা লস হচ্ছে এই ক্রাইমের মাধ্যমে, ডিজিটাল অ্যারেস্টের মাধ্যমে। যে নোটিশ যদি আপনি ভালো করে অবজার্ভ করেন, দেখবেন যে 2-3 লাইনের মধ্যে যদি একটু পড়ে দেখেন, 2-3 লাইনের মধ্যে আপনি ডিসক্রিপেন্সি দেখতে পাবেন। দেখবেন দিল্লি বানান কোথাও একরকম আছে, আবার আর একটা জায়গায় একরকম আছে। আমার কাছে নমুনা আছে, আমি সেই জন্য বলছি। এত বড় বড় সিল ছাপ মারবে যে আপনার দেখলেই সন্দেহ হবে। কিন্তু আমরা এমনই প্যানিক স্টিকের থাকি, সিবিআই থেকে বলছি, মুম্বাই পুলিশ থেকে বলছি, তো আমাদের এই বলাটা মাথায় এমন ভাবে স্ট্রাইক করে, তখন আমি আমার বাড়িতে আছি, আমার নিজের প্লেসে আছি, কিন্তু আমার একবারও মনে হচ্ছে না যে আমি একবার যাচাই করি যে উনি কে আছে, বা আমি নিজেকে যাচাই করি। নিজেকে তো একটা স্ক্যানিং করা যায় যে আমি অপরাধ করেছি কি করিনি, আমার কতগুলো অ্যাকাউন্ট আছে, আমি কাকে ডকুমেন্ট দিয়েছি, ঠিক আছে, বা আমার আধার কার্ড ব্যবহার করে কটা সিম আমি তুলেছি, বা আমার নামের বাইরে কি কোনো সিম আছে আদৌ। এই কোয়ারিজগুলো আমাদের সেই মুহূর্তে আসে না। এবং এই যে ডিজিটাল অ্যারেস্ট বলা হচ্ছে, আমাদের যা পিএস রেকর্ড আছে, আমার কাছে এখন পর্যন্ত 30টার মতো ইনসিডেন্টের রেজিস্টার আছে, বিভিন্ন থানা এলাকায় হয়েছে এবং রহড়া থানা এলাকাতেও আছে, যেখানে উনি বলে গেলেন প্রায় 5.5 কোটি, ওটা প্রায় 6 কোটি বলতে হয়। তো 27,000 থেকে শুরু করে ওটা হচ্ছে ঊর্ধ্বতন মাত্রা 6 কোটি। এত টাকা মানুষ নিজের বাড়িতে থেকে কখনো একা, কখনো ওয়াইফ আছে, ওয়াইফকেও বলেননি, এরকম অবস্থায় কিন্তু ব্যাংকে গিয়ে আরটিজিএস করে ফ্রডস্টারদের টাকা দিয়েছে, লোক টাকা দিয়ে দিচ্ছে। উনি বললেন যে ফোন পকেটে আছে, আমার ফোন আমি রিসিভ করি, যেমন একটা কি সুইচ দিয়ে রিসিভ করি আমরা, একটা সবুজ রঙের সুইচ আছে আমার ফোনে, পাশেই দেখবেন একটা লাল টকটকে সুইচ থাকে, সেটা একবার ফোন মানে আঙুল দিয়ে টাচ করলেই ওর সঙ্গে আমার কানেকশন শেষ, তাই তো? কিন্তু আমার মাথা কাজ করে না, আমি ব্যাংকের আরটিজিএস ফর্ম ফিল আপ করি, ম্যানেজার জিজ্ঞেস করছেন, আরে এত টাকা আপনার কি লাগবে, আপনার তো কিছুই অসুবিধা হয় না, আপনি অনেকদিন টাকা তোলে নিইনি, আমার টাকা আমি বুঝবো, তোমাকে অত ভাবতে হবে। তো ম্যানেজারের ভাবুন, ম্যানেজার যখন দেখছেন একটা অস্বাভাবিক ট্রানজাকশন হচ্ছে, তখন তিনি প্রতিহত করার চেষ্টা করেছেন, এবং তাকে যদি তার গ্রাহক উল্টে বলে দেয়, তো তিনি তো একটা বাণিজ্যিক প্রতিষ্ঠানে আছেন, তার এত কি আছে। তো এই ধরনের ঘটনা কিন্তু ঘটছে। এবার আপনাদের মনে প্রশ্ন কি আছে? একটা আছে আপনাকে যে ফোন নাম্বার দিয়ে ও কল করলো, সেই ফোন নাম্বারের এগেনস্টে তো একটা কেওয়াইসি আছে, সেখানে একটা লোককে পাবো। 2 নম্বর হচ্ছে যে ব্যাংক অ্যাকাউন্টে আপনি টাকা পাঠালেন, সেই ব্যাংক অ্যাকাউন্টেরও কেওয়াইসি আছে, এই দুটো লোক আমি পাবো। কিন্তু আমরা কার্যক্ষেত্রে গিয়ে যখন দেখি, তখন আমাদেরই কোনো সহনাগরিক যে 2-4 হাজার টাকার লোভে বা না বুঝে ব্যাংক অ্যাকাউন্ট নিজের নামে করে ফ্রডস্টারকে ভাড়া দিয়ে দিয়েছে। এবার আমি গিয়ে কাকে খুঁজে পাবো কাকে? একটা নেহাতি গরিব লোক আমরা এমন পেয়েছি, খাটালে গরুর গোবর পরিষ্কার করেন এমন লোক পেয়েছি, মাছের আঁশ ছাড়ান এমন লোক পেয়েছি, টোটো চালান, দোকানদার, সাধারণ কলেজ ছাত্রী, এরকম লোককে পেয়েছি, গৃহবধূ, এরকম লোককে পেয়েছি, যাদের আমরা সামনে পেলাম ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার হিসেবে।
আমরা কিন্তু তার থেকে পাচ্ছি না অ্যাকচুয়ালি ব্যাংক অ্যাকাউন্টটা হ্যান্ডেল কে করছেন, ইউজটা কে করলেন, কে টাকাটা তুললেন ওখান থেকে। তো এই জন্য আমাদের সচেতন হতে হবে যে আমি সিবিআই ফোন করুক, ইডি ফোন করুক, এনআইএ ফোন করুক, যেই করুক, আপনি আপনার বাড়িতে আসুন, আমি দরজায় আওয়াজ দেবেন, আমি চেষ্টা করবো খুলে দেওয়া, ফোন কাটুন, আমি নাম্বারটাকে ব্লক করে দিই এবং পারলে ওই নাম্বারটাকে একটা রিপোর্ট করুন, সাসপেক্টেড কল বা স্পাম এরকম ধরনের আপনারা একটা রিপোর্ট করে দিন। তাহলে ওই নাম্বারের উপরে অরিজিনাল যে ট্রাই আছে টেলিকম রেগুলেটরি অথরিটি, তারা ব্যবস্থা নেবে। আপনি যদি রিপোর্ট করেন, তারা যাচাই করবে যে এই নাম্বারের কাছে এতগুলো রিপোর্ট করলো, কে আছে অ্যাকচুয়ালি, তারা তাহলে ওই নাম্বারকে বন্ধ করবে। 2 নম্বর হচ্ছে, যদি কোনো ব্যাংক অ্যাকাউন্ট আপনাকে প্রোভাইড করে, সেগুলো দিয়ে কনসার্ন টিএসএস আপনার নির্দিষ্ট লোকাল থানায় গিয়ে একটা ডায়েরি করুন, তাহলে ওই অ্যাকাউন্টগুলো আমরা ভেরিফাই করে ওর এগেনস্টে আমরা বন্ধ করার জন্য ব্যাংকে বলবো। এরপরে আছে কি, যদি আপনার সঙ্গে ক্রাইম ঘটে যায় সেক্ষেত্রে আপনি কি করবেন? যে কোনো ধরনের যতগুলো ক্রাইম বললাম, মোডাস অপারেন্ডি একই আছে। একজন নিরীহ লোকের ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করবে, কোনো ফেক ডকুমেন্ট দিয়ে সিম ব্যবহার করবে, দিয়ে কল করবে। সবগুলো যত ক্রাইম বললাম, সে ইনভেস্টমেন্ট বলুন, সে জব রিলেটেড বলুন, সে আপনার লোন রিলেটেড বলুন, যাই বলুন, সবগুলো কিন্তু একইভাবে ঘটে। এবারে আমরা কি কি করে নিজেকে সুরক্ষিত করব এবং আমার নামে কটা সিম আছে কি করে টেস্ট করব, চেক করব কি করে, এইগুলো আমি রিকোয়েস্ট করছি ওনাকে বলার জন্য। সেই ওয়েবসাইটে গিয়ে এখানে দেখবেন আপডেট আধার বলে একটা অপশন থাকবে। আপডেট আধারে গিয়ে এখানে আপনার সমস্ত অপশনগুলো পরপর চলে আসবে। এখানে একটু নিচের দিকে স্ক্রল করলেই cybercrime.gov.in অথবা আপনি ডায়াল করতে পারেন 1930 এই নম্বরে ডায়াল করেও আপনি অভিযোগ জানাতে পারবেন, আর পোর্টালে গিয়েও আপনি অভিযোগ জানাতে পারবেন। আপনি যদি ফিনান্সিয়াল ক্রাইমের ক্ষেত্রে সময় নষ্ট না করে যত দ্রুত অভিযোগ করতে পারবেন, আপনার টাকা ফ্রডস্টাররা যারা আপনাকে প্রতারণা করে টাকা গেইন করলো, এক্সটর্ট করলো, তাদের ক্ষেত্রে টাকা তুলে নেওয়ার সম্ভাবনা কম হবে। ঠিক আছে, আমি কাকে অ্যাক্সেস দেব আমার ফোনে সেটা আমি যদি ডিসাইড করি, হোয়াটসঅ্যাপে আমার কাছে ভিডিও কল এলো, তো নাম্বার আমার ফোনে সেভ করা নেই, লোক আগে হাই হ্যালো বলুক, নিজের পরিচয় দিক, ন্যূনতম চ্যাট হোক, ন্যূনতম কল হোক, বলতে পারে আমি বলছি আমি অনেকদিন দেখিনি তোকে, ভিডিও কল করছি, দেন ওকে, তাই তো। কিন্তু হঠাৎ করে একটা নাম্বার ডাইরেক্টলি আপনার কাছে ভিডিও কল হিসেবে এলো, আপনার জন্য বিপদ। এখানে দেখুন আমরা কয়েকটা পোর্টালের আপনাদেরকে সন্ধান দিচ্ছি যেগুলো আপনাদের একটু কাজে লাগবে। ফেসবুকে অভিযোগ জানানোর জন্য আপনি facebook.com/help বেশ গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে পৌঁছলো এবং সেই তথ্য নিয়ে আপনারা ব্যারাকপুর পুলিশ কমিশনারের সাইবার ক্রাইম থেকে যে গুরুত্বপূর্ণ আলোচনা হলো সেগুলো আপনারা অংশগ্রহণ করেছেন। আপনারা জানেন যে আমাদের এই বিজ্ঞান মেলার উদ্বোধন যেদিন হয়েছিল, প্রধান অতিথির আসন যিনি অলঙ্কৃত করার কথা ছিল, আমাদের রহড়া রামকৃষ্ণ মিশন হাই স্কুলের হেডমাস্টার স্বামী মুরলীধরন মহাশয়কে আমি মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি। প্রথমে আইসি ব্যারাকপুর সাইবার থানা, আইসি খর্দা রহড়া থানা, আচ্ছা, অয়ন শর্মা এসআই ব্যারাকপুর সাইবার কেস, স্বপনদীপ্ত মণ্ডল এসআই ব্যারাকপুর সাইবার কেস। রোধনকারী স্টাফ রয়েছেন বিদ্যুৎ তরফদার। সবাইকে শাহ মহাশয়কে পুষ্পস্তবক দিয়ে সম্মান জানাবেন। আমাদের শিক্ষক শ্রী সুকান্ত দত্ত চৌধুরী মহাশয় একটু জোরে করতালি দেবেন।
এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারের আমাদের সাইবার ক্রাইমের আইসি দেবাংশু ভৌমিককে পুষ্পস্তবক দিয়ে সম্মান জানাবেন অনুময় বলি। স্বপনদীপ্ত বাবুকে এবং বিট্টু তালুকদার বাবুকে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানানো হবে। মাননীয় সুকণ্ঠ মণিক মহাশয়, বিডিও স্যার আপনি আসুন। স্যার স্যার আসুন, স্যারকে উত্তরী এবং মেমেন্টো দিয়ে। মহারাজ প্রতি বছরই আমাদের উদ্বোধনী অনুষ্ঠানে থাকেন। এবার বিশেষ কারণে উনি উপস্থিত ছিলেন না, বাইরে ছিলেন বলে আসতে পারেননি। মহারাজ আজকে এসছেন। আমি মহারাজকে সম্বর্ধনা দেওয়ার জন্য মাননীয় সুকণ্ঠ মণিক মহাশয়কে অনুরোধ করছি। প্রধান শিক্ষক স্বামী মুরলীধরানন্দ মহারাজজিকে অত্যন্ত সংক্ষেপে দু চার কথা বলবার জন্য অনুরোধ। শ্রদ্ধেয় আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি আমাদের রহড়ার মাননীয় অসীম মহাশয়, শ্রদ্ধেয় ব্যারাকপুরের ক্রাইম থানার ওসি ইনচার্জ মহাশয় এবং আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ, আর এই আজকের যে কর্ম বিজ্ঞান প্রদর্শনী অগ্রসর সমাজ কল্যাণ কেন্দ্র করছেন তাদের যে কর্মধার, প্রথম কর্মধার হলেন আমাদের সুকন্দবাবু, আমাদের পার্থরা আছেন, আমি পার্থ স্যার বলি, আরও সঙ্গে সঙ্গে আরও অনেকে স্যারেরা সব আছেন যারা এই অগ্রসর সমাজ কল্যাণ কেন্দ্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করেন। সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এখানে আমি অনেক দিন ধরেই আসছি, এই যে সুন্দর একটা অগ্রসর সমাজ কল্যাণ কেন্দ্র খড়দহ বিজ্ঞান প্রদর্শনী করছেন, এতে বিশেষ করে আমাদের এই অঞ্চলের ছাত্রছাত্রীদের খুব উপকার হচ্ছে। এটা আমি দিনের বছরের পর বছর আমরা দেখে আসছি যে ছাত্রদের, বিশেষ করে আমি যদি একটা স্কুলে থাকি, আমার স্কুলে যে ছাত্রদের মধ্যে একটা তাদের মধ্যে একটা আনন্দ, বেশ পরীক্ষা যেই শেষ হয়ে গেল তারাই নিজেরা এসে বলছে মহারাজ আমি কিন্তু যাবো, আমি কিন্তু এবারে প্রদর্শনীর জন্য অংশগ্রহণ করব, আমি কিছু কাজ করব। হয়তো তারা পরীক্ষার পরে হয়তো কোথাও বেড়াতে নিয়ে যাবে তার মা বাবা, সেদিকে তারা না গিয়ে তারা বিজ্ঞান প্রদর্শনীতে তারা অংশগ্রহণ করবে। এই যে সমাজ কল্যাণ কল্যাণ কেন্দ্র, খড়দহ সমাজ কল্যাণ কেন্দ্র যে ছাত্রদের যেন একটা উৎসাহ দিচ্ছে, এটি কিন্তু একটা বড় পাওনা আমাদের কাছে। এই যদি এই বিজ্ঞান প্রদর্শনী যদি না হতো, যদি বন্ধ হয়ে যায়, তাহলে ছাত্রদের যে মধ্যে যে একটা উৎসাহ সেটা কিন্তু আর থাকবে না। তারা হয়তো অনেক কিছু জানে না, একটু একটু শিখতে শিখতে কিন্তু তারা অনেক রকমভাবে জেনে যাবে, তাদের একটা উৎসাহ জাগবে। এবারে তারা আমাকে বললো মনে আমরা অনেক কিছু নতুন কিছু জিনিস আমরা শিখবো, স্কুলে অনেক নতুন জিনিস এসেছে, আপনাদেরকে এই জিনিস এনে দিতে হবে ইত্যাদি ইত্যাদি। তাদেরকে সব কিছু দেওয়া হয়, কিন্তু তাদের মধ্যে যারা উৎসাহ দেখা যায় যাতে তাদের ভবিষ্যতে আরও এগিয়ে যাওয়ার জন্য একটা প্রথম সোপান বলা যেতে পারে এই বিজ্ঞান প্রদর্শনী করে দিচ্ছি তাদেরকে। এদিক থেকে আমি সত্যি আন্তরিকভাবে কৃতজ্ঞ জানাই এই অগ্রসর সমাজ কল্যাণ কেন্দ্রের যারা সদস্য আছেন, বিশেষ করে যারা কর্মধার আছেন তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। এ কারণেই যে ছাত্রদের উৎসাহ দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন, কেন ছাত্ররা এখন যেভাবে পড়া বিমুখ, যেভাবে তারা এই যে এক্সট্রা কিছু করতে চায় না। বর্তমান সমাজটা এমন হয়ে গেছে যে একটা মোবাইল পেলেই যেন তারা সব কিছু ভুলে যায়। এই সব কাজ বা সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা সময় দিতে চায় না। এই রকম সংস্থা যদি ছাত্রদের উৎসাহ দেয় তাহলে কিন্তু ছাত্ররা আবার মূল স্রোতে ফিরে আসবে বলে আমার মনে হয়। তাই এই খড়দহ বিজ্ঞান প্রদর্শনী যে হচ্ছে,
বছরের পর বছর চলুক, এটা আমি চাই। এখানকার যে কর্মধারা যারা আছেন তাদেরকে আমি অনুরোধ করব যে এটা আপনারা বন্ধ করবেন না। আপনাদের অনেক সমস্যা থাকবে, কিন্তু বন্ধ করে দিলে এই অঞ্চলের ছাত্রছাত্রীদের কিন্তু অনেক সমস্যা হবে। সেই সমস্যায় তারা আনন্দ থেকে বঞ্চিত হবে, তাদের মধ্যে যে একটা উৎসাহ সেটা থেকে তারা বঞ্চিত হবে। এগুলো বঞ্চিত করা আমার মনে হয় ঠিক হবে না। তাই আমি চাইছি যে এই যে বিজ্ঞান প্রদর্শনী যে হচ্ছে এটা যেন থাকে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, ধন্যবাদ। চীন দেশে এবং তারপর আমাদের ভারতবর্ষে রকেট প্রযুক্তি ব্যবহারের নিদর্শন আছে। টিপু সুলতান চতুর্থ ইঙ্গো মহীশূর যুদ্ধে ইংরেজদের বিরুদ্ধে রকেট ব্যবহার করেছিলেন, রকেট প্রযুক্তি ব্যবহার করেছিলেন। কিন্তু জুড়ে আলোড়ন শুরু হলো মানুষকে পাঠাবার জন্য। এই কাজেও এগিয়ে গেল সোভিয়েত রাশিয়া। 12 এপ্রিল 1961 মেজর ইউরি গ্যাগারিন ভস্টক 1 রকেটে চড়ে পাড়ি দিলেন মহাশূন্যে। তিনি প্রথম মানুষ যিনি 1 ঘন্টা 48 মিনিট ধরে বাইরে থেকে পৃথিবীকে দেখলেন। গ্যাগারিনের সাথেই মানুষ এঁকে দিল পদচিহ্ন মহাকাশের বুকে। শুরু হলো মহাকাশ বিজয়। তারপর কিন্তু একমাত্র মানুষ নন, নীল আর্মস্ট্রংয়ের পরে আরো 12 জন মানুষ চাঁদের বুকে হেঁটেছেন। ছবিতে দেখতে পাবে এর পরবর্তী অভিযানে একটি গাড়ি নিয়ে গেছিলেন তারা গাড়ি চালাচ্ছেন চাঁদের বুকে। দেখো, আজকে টেলিস্কোপ দিলে আমরা যেগুলো দেখতে পাই সেগুলো এই গর্তগুলোই। আকাশ থেকে লাফিয়ে পড়েছে উল্কার ধূমকেতু, তাদের প্রবল আঘাতে তাদের বুক ক্ষত বিক্ষত হয়ে গেছে। চন্দ্র অভিযান বন্ধ হয়ে যায় এবং সকলে জানেন কয়েক বছর আগে আবার নতুন করে চন্দ্র অভিযান শুরু হয়েছে এবং এইবার সেই অভিযানে আমরা অর্থাৎ ভারতও কিন্তু একটি প্রধান প্রতিদ্বন্দ্বী। শিরা ধমনীগুলো কেউ মোটা হয়ে যায়, কেউ সরু হয়ে যায়। হার্টে ছন্দপতন, হার্টের তো একটা সাইকেল আছে, সেটাকে আমরা বলি কার্ডিয়াক সাইকেল। 72 বার 1 মিনিটে সেইটা গোলমাল হতে শুরু করে। মুখ বেঁকে যেতে থাকে আস্তে আস্তে, মুখবিকৃতি। কেন? কারণ রক্তটা ক্রমশ নিচের দিকে নামে, সুতরাং এই ফেশিয়াল মাসেল, ফেশিয়াল নার্ভে ব্লাড সাপ্লাই কমতে থাকে, মুখ বেঁকে যায়। আরেকটু যখন স্পিড বাড়লো তখন গ্রে আউট, চোখের সামনে সব কিছু ধূসর হয়ে যায়। টানেল ভিশন, মানে আমরা সরাসরি দেখতে পাই তখন। আমরা যেমন তাকালে চারপাশে দেখছি, ওই চারপাশটা দেখতে পায় না এবং লাল হয়ে আসে, রেড আউট। আরও যখন স্পিড বাড়লো অক্সিজেনের ভ্যালু কমতে থাকে ব্লাডে, মানে অক্সিজেন স্যাচুরেশন। করোনার সময় আমরা পালস অক্সিমিটার আঙুলে লাগিয়ে অক্সিজেন স্যাচুরেশন মেপেছিলাম, সেই ভ্যালুটা দেখুন 80% বা তার নিচে নেমে যায়। চোখের সামনে অন্ধকার পর্দা দুলে ওঠে, ব্ল্যাক আউট। কিডনি ম্যালফাংশন করতে থাকে, খিচুনি, কনভালশনস শুরু হয়, কারণ রক্ত নিচের দিকে নেমে আসে, ব্রেনে ব্লাড সাপ্লাই কমতে থাকে, অর্থাৎ অক্সিজেন, নিউট্রিয়েন্টস সবই কিন্তু কম যেতে শুরু করে। এই যে বলেছি রকেট অনেক উঁচু হয়, এই পাশের গাছগুলোর তুলনায় লক্ষ্য করে দেখুন 22 তলা 22 সমান উঁচু। এত উঁচু রকেট কিন্তু একবারে তৈরি করা যায় না। রকেটের বিভিন্ন অংশ দেশের বিভিন্ন কারখানায় তৈরি হয়, ট্রাকে করে সেগুলো নিয়ে আসা হয় এর ভেতরে। এটা হচ্ছে টাওয়ার। এর ভেতরে একটার উপর একটা অংশ ক্রেনে করে চাপিয়ে দেওয়া হয়, চাপিয়ে দিয়ে সেগুলোকে জোড়া দেওয়া হয়। জোড়া দিলে রকেটটা তৈরি হয়। রকেট তৈরি হওয়ার পরে এই যে তলায় একটা প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছেন, এই যে রাস্তা, এর দুপাশে রেল লাইন লাগানো আছে। একটি ট্রাক এই রেল লাইনের ওপর দিয়ে রকেটকে টেনে নিচ্ছে কোথায়? যেখান থেকে রকেট ছাড়বে সেই লঞ্চ প্যাডে। লঞ্চ প্যাডে আসার পরই রকেটের ফায়ারিং হয়। এই বাড়িতে সাদা কালো টিভি এসেছে, তখন তো টিভিতে মাত্র 2 ঘন্টা করে প্রোগ্রাম হতো। সন্ধ্যাবেলা 6টায় খুলতো, 8টায় বন্ধ হয়ে যেত। তখন আমরা দেখেছিলাম রাকেশ শর্মা, এটা তখনকার ছবি, এটা এখনকার ছবি। রাকেশ শর্মা রকেট সোভিয়েত রাশিয়া থেকে গেছিলেন। এই ছোট্ট মেয়েটা স্বপ্ন দেখত মহাকাশে যাবে, মহাকাশে গেছিল, রেকর্ড হোল্ড করেছে, কিন্তু দ্বিতীয়বার একটু গোলমাল হয়ে গেল। কল্পনা চাওলা
কল্পনা চাওলা একমাত্র এখন অব্দি ভারতীয় যিনি পরিপূর্ণ ভারতীয় বলা ভালো, যিনি দুবার মহাকাশে গেছেন। কিন্তু দ্বিতীয়বার ফেরার সময় 1 ফেব্রুয়ারি 2013 একদম পৃথিবীর কাছে এসে মানে বায়ুমণ্ডলে ঢোকার পরে অ্যাক্সিডেন্টে 7 জন মহাকাশচারীর সাথে প্রাণ হারান। সুমিতা উইলিয়ামসের জন্মসূত্রে একটা ভারতীয় রূপ থাকলেও তিনি কিন্তু মূলত আমেরিকান সিটিজেন। সুমিতা উইলিয়ামস জন্ম আমেরিকায়, ওহাইও, মার্কিন যুক্তরাষ্ট্র। তার অনেকগুলো কৃতিত্ব আছে। একটি মজার কথা বলি, তিনি প্রথম মানুষ যিনি মহাকাশে ম্যারাথন দৌড়ান। উনি পৃথিবীতে থাকতে ম্যারাথন রেস হয় না, সেই ম্যারাথনে নাম লিখিয়েছিলেন। এবার যখন ম্যারাথনটা হচ্ছে বস্টন ম্যারাথন, বস্টনে হয়েছিল, তখন উনি স্পেসে উনি যেহেতু নাম লিখিয়েছিলেন, উনি বললেন আমি এইখানেই পার্টিসিপেট করব। তিনি বেরিয়ে পড়লেন এবং মহাকাশে দৌড়েছেন। এটা একটা রেকর্ড, মহাকাশে ম্যারাথন। এই সুমিতা 90 কিলোমিটার উপরে উঠেছেন। এখানে একটা খুব মজার কথা বলে দিই, অনেকেরই মাথায় আসতে পারে আকাশ আর মহাকাশের বাউন্ডারিটা কোথায়। আমরা বলি আকাশ নীল আকাশ আর মহাকাশ কালো, কোথায় বাউন্ডারি? এই বাউন্ডারিটা একটু কন্ট্রোভার্সিয়াল আছে। বিভিন্ন দেশ বিভিন্ন প্যারামিটার ঠিক করে, মোটামুটিভাবে 80 থেকে 100 কিলোমিটার, 80 থেকে 100 কিলোমিটার এই জোনটার বাইরে মহাকাশ। তার ভেতরেরটা হচ্ছে আকাশ, ভেতরেরটা স্কাই, ওপরেরটা স্পেস। ইউরোপিয়ান স্পেস এজেন্সি ইন্টারন্যাশনাল কোলাবোরেশনে তৈরি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। ছবিতে দেখতে পাচ্ছেন, যদিও বিজ্ঞানের ভাষায় গ্র্যাভিটি নেই কথাটা ঠিক না, গ্র্যাভিটি আছে। পৃথিবী থেকে 300-350 কিলোমিটার দূরে পৃথিবীর গ্র্যাভিটি আছে, কিন্তু সেটা ভীষণই কম ভ্যালু। And how do you actually live in space like normal? Like at home, I mentioned real quickly about getting up in the morning and brushing your teeth. কিভাবে দিন যাপন করেন? Well, how do you do that? দেখুন, সকালবেলা ঘুম থেকে উঠে মুখ ধোয়া, ব্রাশ করা। And it has কি করে ব্রাশ করছেন? all these এটা হচ্ছে that you need. টুথব্রাশের ক্রিক And toothpaste. টুথপেস্ট, টুথব্রাশ, চুল আশ্রানো, যদি আশ্রানোর কোনো অর্থ নেই, চুল সবসময় এরকম থাকবে। I'm just joking. It still stands up straight. It doesn't matter where you are. It's always going to stand up straight while you're up in space. A lot of people ask about toothbrush and toothpaste. So, luckily enough, toothpaste, you can do it upside right this way, is sticky, and so it sticks to your toothbrush. No problem. Another cool আপনাকে আমার প্রণাম। water come out. And water is pretty neat up in space. টুথব্রাশে Toothbrush. আঠালো টুথপেস্ট লাগাচ্ছেন, এবার জল সব বল হয়ে ঘোরে, আর মহাকাশে জল খুব কম। অন্য কোনো কাজে জল ব্যবহার করা যায় না খাওয়া ছাড়া, ধোয়ার কোনো ব্যাপার নেই। বলের মতো জল ঘুরে বেড়াচ্ছে, খেয়ে নিতে হবে। What do you do with toothpaste after you brush your teeth? ওটাকে খেয়ে ফেলতে হবে। And it's sort of like mouthwash. But it tastes a little gross. Or you can just spit it out with a paper towel. And then you don't have to worry about it. বাথরুমের পোর্শনটা আমরা পরে দেখবো, সেটাও আছে। এটা একটা রেফ্রিজারেটরের মতো, সব কিছু এখানে রয়েছে, যা দেখাবে Vegetables, cereals. সব বলে দিচ্ছে, সিরিয়াল ওই যা যা আছে। And that's a good place. That's where you find all the candy. Side dishes, and then some little power bars just in case. So we have all this type of food. Some of it is dehydrated. ভেসে আপনি ডুবে চলে যাবেন, ফিরতে পারবেন না। আপনি দেখতে পাবেন পেছনে স্পেস স্টেশনটা রয়েছে, কিন্তু ঘুরতে পারবেন না। মহাকাশে ঘোরা যায় না, কারণ পায়ের তলায় কিছু নেই। এরকম করা যাবে, কিন্তু পুরো ঘোরা আমরা যেটা করি কি 180 ডিগ্রি ঘুরে দৌড়াই, পারা যাবে না, পায়ের তলায় তো কিছু নেই। মানে কিরকম দুঃখের, আমার হাতের কাছে রয়েছে আমার বাড়ি, কিন্তু আমি সেটা যেতে পারবো না। আমি চিরকালের জন্য মহাকাশে হারিয়ে যাচ্ছি, অর্থাৎ এক হাত ধরেই আমার বাড়ি, আমি ধরতে পারবো না, সেই জন্য কোমরে দড়ি বাঁধা থাকে। ইনি হচ্ছেন গ্যারিয়ার, ইনি বহুকাল স্কাইল্যাবে ছিলেন বহুবার।
তিনি তার অভিজ্ঞতার কথা বলছেন।